নে আবার উইকেন্ডে, তার সাথে পুণ্যযাত্রা ও ফেরত রথও আছে। অবশ্যই তোমরা এই উইকেন্ডেটা কাটানোর জন্য দীঘার প্ল্যানিং করে ফেলেছ। তাহলে দীঘায় যাওয়া থাকা কত কি খরচ পড়বে তা জানতে হলে আমাদের চ্যানেল ওয়েল স্পেন্ডিং টাইমকে ফলো করো। ভোর 6:30 থেকে হাওড়া থেকে দীঘাগামী একটা ট্রেন ছাড়ে, ওটাতে তোমরা যেতে পারো। না হলে আমরা গেছিলাম এই 400 বা 450 টাকা মূল্য বিনিময়ে এসি বাসে সুন্দর টেলিভিশনে গান শুনতে শুনতে। অবশ্য রাস্তায় জ্যাম না থাকলে 4-5 ঘন্টার মধ্যে দীঘায় তোমরা পৌঁছে যেতে পারো, যেটা আমরা গেছিলাম। ওখানে গিয়ে অবশ্যই থাকার জন্য হোটেল তো খুঁজতে হবে। এই হোটেলের ঝামেলাটা কয়েকদিন ধরে বেশ চলছিল, তো ওই সময় আমরা যখন গেছিলাম ওই সময় ঝামেলাটা ভালোই ছিল। তো এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা আগে থেকেই অনলাইনে একটা হোটেল বুক করে রেখেছিলাম। তোমরা চাইলে তা করতে পারো। তাহলে আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব কিভাবে ওই হোটেলটা তোমরা আগে থেকে অনলাইনে বুক করতে পারবে। চলো এরপরে হোটেলে আমরা ঢোকে, তো ওখানে ব্যাগ জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা ওই দিন সেরকম করা হচ্ছিল না, তো আমরা ওটা সেরে এবার সমুদ্র সৈকতের দিকে রওনা দিলাম। বেশ কিছুটা সময় সমুদ্র সৈকতে স্নান করেছি, ফটো তুলেছি। বেশ কিছু রাইডিংও ওখানে আছে যেগুলো আমরা উঠিনি। এর আগে আমরা বেশ কয়েকবার দীঘা গিয়েছি, তো তখন ওগুলোতে আমরা চড়েছি, বাট এইবারে আর ওই রাইডিংগুলোতে আমরা চড়িনি। তো তোমরা চাপতে পারো বা নাই বা পারো। তো ওইগুলো করতেই প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় কেটে গেল। তারপর লাঞ্চ সেরে আমরা আবার হোটেলের দিকে ফিরে আসার পরিকল্পনা করেছিলাম। অবশ্যই এই পুরো দীঘার ভ্রমণটা দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এই সব কিছু জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ও হ্যালো, আমাদের চ্যানেল ওয়েল স্পেন্ডিং টাইমের তরফ থেকে আপনাদের জানাই দীঘা ভ্রমণের শুভেচ্ছা। ওয়েল স্পেন্ডিং টাইমের অর্থ অনুযায়ী আমরা আসলে যে ওয়েল টাইমগুলো স্পেন্ড করি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কেননা এই কারণে যে কিছুটা মুহূর্ত আমরা আপনাদের সাথে একসাথে ওয়েল মোমেন্ট কাটাতে পারি। তো সেই রকম আজকে এক ভিডিও আমাদের ধামাক্কাদার ভিডিও হতে চলেছে দীঘা ভ্রমণ। দীঘা ভ্রমণের এই ধামাক্কাদার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, তাহলে অনেক কিছুই এই ভ্রমণের ব্যাপারে জানতে পারবে। চলো এরপর আমরা হোটেলের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। লাঞ্চ সেরে নিয়েছি, তো হোটেলে প্রবেশ করে আমরা এবার অবশ্য একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সানসেটটা উপভোগ করার জন্য। ইচ্ছে ছিল দীঘায় প্রত্যেকটা মোমেন্ট উপভোগ করার, তো এইবারে সেটা কিছুটা হলেও ফিল আপ হয়েছে। সানসেট টাইমটা আমরা উপভোগ করেছিলাম, ওখানে বেশ কয়েকটা ফটো তোলা হয়েছিল। আসলে আমি যে আবার একটু ফটো তুলতে ভালোবাসি, প্রকৃতির দৃশ্যগুলো ভালোভাবে ক্যাপচার করে সময় কাটিয়ে আবার হোটেলে ফিরে আসলাম। আসলে ভালো কিছু দৃশ্য যদি না ক্যাপচার করি তোমাদের সাথে আমি কি শেয়ার করব, তাই না? আমরা ওই 5টা নাগাদ রুমে এসে আবার চেঞ্জ করে জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসলে জানো, সকালে গিয়ে আমরা মন্দিরটি দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল যেন সন্ধেতে এই মন্দিরের রূপটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখো, আর সেই কথা একই মিলে গেল। এই অপরূপ দৃশ্যটা দেখো, সত্যি তাই না? কত সুন্দর দৃশ্য। মনের মধ্যে একটা ভক্তি নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। 6 নম্বর গেট দিয়ে ওইখানে জুতো রাখার ভালো ব্যবস্থা করেছে। এর আগে বেশ কয়েকবার দীঘায় এসেছি, যেহেতু আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে, তাই আমরা এসে দীঘায় থাকার কথা ভাবিনি বা ওইরকম কোনো প্ল্যানিংও করিনি। কিন্তু এইবারে পুরো পরিকল্পনাটাই ছিল জগন্নাথ মন্দিরের সন্ধ্যের দৃশ্যটা দেখা এবং এখানে একদিন কাটানো, আর সেটা জগন্নাথের কৃপায় ভালোভাবেই হয়েছে। তারপর মন্দিরে
দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। তোমরা যদি মন্দিরের ডিটেলস আরও ভিডিও দেখতে চাও, আমার এই ভিডিওতে একটু শর্ট করা আছে, যেহেতু ফুল আমি দীঘা ভ্রমণ নিয়ে একটা ভিডিও করেছি। মন্দিরের যদি ফুল ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলটাকে ভিজিট করেই ফেলো এখনই, বা আমি নিচে লিঙ্ক দিয়ে দেব। তোমরা ওখান থেকে মন্দিরের ঢোকা থেকে শুরু করে মন্দিরের ভেতরের দৃশ্য, তার সাথে মন্দিরে প্রবেশের কোন দিক থেকে গেলে তোমরা সুন্দরভাবে প্রবেশ করতে পারবে, সমস্ত ডিটেলস ওই ভিডিওটিতে দেওয়া আছে। এখন পূর্ব মেদিনীপুর জেলার, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিমবঙ্গ এবং রাজ্যের বাইরে মানুষদের এখন প্রধান আকর্ষণ হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। যেই কারণে এখন দীঘায় যখনই যাবেন তখনই খুবই ভিড় পাবেন। আর তার বিকল্প আমরাও নই, আমরাও চলে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। এটাই ছিল এইবারে ভ্রমণের মেন আমাদের ফোকাস। জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এই মন্দিরের দেবতা জগন্নাথ বিষ্ণু রূপে পুজো করা হয়। এরপর আমরা আবার সমুদ্রের পাড়ে আমরা মন্দির দেখার পর চলে গেছিলাম কিছুটা সময় নিরিবিলে সময় কাটানোর জন্য। তারপর রাতে রেস্ট নিয়ে একদম ভোর বেরিয়ে পড়েছিলাম ভোর 4টে থেকে 5টার মধ্যে সমুদ্র সৈকতের ডনের ভিডিওটা ক্যাপচার করার জন্য। ডন টাইমের ভিডিওটা নেওয়া, তার সাথে ফ্রেশ এয়ার ফিল করা, সবই করে আমরা রুমে ফিরে এসে ব্যাগপত্র গুছিয়ে এবার বাড়ি ফেরার পালা আমাদের। বেশ একটা দিন খুব ভালোভাবেই কেটেছে। আমার বাড়ি হলদিয়াতে হলেও আমি যেহেতু বক্রেশ্বরে আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে থাকি, তো আমি ডিরেক্টলি দীঘাগামী বাসে উঠে বক্রেশ্বর অর্থাৎ বীরভূম জেলায় চলে আসি। তো আমাদের সিউড়ি থেকে একটি বাস, দীঘাগামী বাস চালু হয়েছে। সেটা এখন চালু হয়েছে কতদূর কি ব্যাপার আমি তো ওটা জানি না। অবশ্যই তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে জানিও তো